অমোঘ বন্ধন সাদিয়া সেতু পর্ব সংখ্যা ২। আহমেদ বিলার ড্রয়িং রুম। ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে খেলনার গাড়ি, ফ্যাজেল, রোবট সহ আরো কত কি। ড্রয়িং রুমের বিশাল টিভিতে চলছে গোপাল ভাঁড়। ফ্লোরে এত এত খেলনার মাঝে চিত হয়ে শুয়ে ফোনে গেম খেলছে ৪ বছর বয়সী একটা বাচ্চা ছেলে। নিজের আচরণে বাড়ির লোকদের স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে তার মন খারাপ। মন খারাপ থাকলে ছোট নবাব ফ্লোরে চিত হয়ে শুয়ে থাকে। এই অভ্যাস সে কোথা থেকে রপ্ত করলো তা জানা নেই। আহমেদ বংশে এর আগে আর কোনো এই অভ্যাস ছিল বলে জানা নেই। বাচ্চাটার দাদি তার পাশে বসে তাকে মানানোর চেষ্টা করতে লাগলো। দাদু ভাই, প্লিজ ওঠো এবার, নয়তো ঠান্ডা লেগে যাবে তোমার। সে শুনলো বলে মনে হলো না। সে প্রতিক্রিয়াহীন হয়ে শুয়ে রইল। ভদ্র মহিলা নাতিকে মানাতে মানাতে ক্লান্ত হয়ে উঠলেন। দাদু ভাই, এবার যদি তুমি না ওঠো তাহলে কিন্তু তোমার সকল চকলেট আমি মন্টুকে দিয়ে দেব, তোমার টয়গুলোও দিয়ে দেব তাকে। বাচ্চাটা এবার কোনা চোখে একবার দাদিকে দেখলো, তবুও উঠল না। আবারও গেম খেলায় মন দিল সে। দিক দিয়ে সব মন্টুকে, পাপা তাকে আবার কিনে দেবে, দাদি নিজেও কিনে দেবে, তা সে জানে। ভদ্র মহিলা তপ্ত নিঃশ্বাস ফেললেন। নাতির প্রতি তিনি আসলে ত্যক্ত, তবে তাকে কিছু বলতেও পারে না। বুকের ভেতরটা কেমন চ্যাত করে জ্বলে ওঠে। তিনি নাতির দিকে তাকিয়ে রইলেন। নাতিও যে একটু পর পর তার দিকে কোনা চোখে তাকাচ্ছে তা তিনি বেশ বুঝতে পারলেন। আচমকা হেসে উঠলেন তিনি। দাদিকে এমন হাসতে দেখে ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে রইল ফাইয়াজ। কি ব্যাপার, দাদি এমন হাসছে কেন? ভূতে ধরল নাকি? তাদের ক্লাসে মায়ান বলেছে ভূতে ধরলে মানুষ হুটহাট করে এমন হেসে ওঠে। ফাইয়াজ আবার ভূতের ভয় পায়। সে আলগোছে উঠে বসলো। পরনে থাকা টি শার্টটা টেনে টুনে ঠিক করলো। সে যথেষ্ট গোছানো একটা ছেলে। নিজের পরনের কাপড় থেকে শুরু করে নিজের খেলনা সকল কিছু সে গোছানো পছন্দ করে। এই অভ্যাসটা সে পেয়েছে নিজের পাপার কাছ থেকে। পাইয়াসকে উঠতে দেখে তার দাদি মিসেস ফিরোজা আহমেদ খুশি হলেন। ছেলেটার ঠান্ডার ধাত রয়েছে। ১৯ থেকে ২০ হলে ঠান্ডা লেগে যায় তার। নিউমোনিয়া তো ফ্রিতে আসে। ফাইয়াজ হামাগুড়ি দিয়ে এবার দাদির কাছে আসলো। দিদুন, এটা কি তুমি? হ্যাঁ দাদু ভাই, এটা আমি। একটানে ফাইয়াজকে কোলে তুলে নিলেন তিনি। ফাইয়াজ দাদির গলা জড়িয়ে ধরে রইল। পাপা আসে না কেন? এসে যাবে সোনা, মাম্মা নিয়ে আসবে। ভদ্রমহিলা কথা বললেন না, বলার মতন কিছু পেলেন না। ফাইয়াজ খুব লক্ষ্মী একটা ছেলে। সে কোনো কিছুতে জেদ ধরে না। পাপার সামনে তো একবারেই না, এইবার সে জেদ ধরল। সে আদিয়াকে নিজের মাম হিসেবে চায়। ফারিস প্রথম দিকে ছেলেকে বুঝিয়েছে, তা হয় না, কিন্তু ছেলে বুঝতে নারাজ। ফাইয়াজ যে তার বাপের মতন জেদি হয়েছে, ভেতরে ভেতরে তা আহমেদ পরিবারে সে দিন দিন বুঝতে পারল। যেদিন এতটুকু ছেলে তাকে জিনিসপত্র ছোড়াছুড়ি করেছিল। দিদুন, বলো সোনা, মাম্মা আসবে না? আসবে সোনা। ফাইয়াজের মাম্মা কি তার কাছে না আসে পারবে? সে কত ভালোবাসে ফাইয়াজকে। ফাইয়াজ লজ্জা পেল এবার। লজ্জা সে দাদির কাঁধে মুখ লুকালো। মাম্মার কথা বলতে লজ্জা পায়। কেন পায় সে জানে না। মাম্মা অনেক সুন্দর বলে হয়তো। মাম্মাকে ফাইয়াজের কাছে পুতুলের মতো লাগে, একবারে একটা জীবন্ত ডল। মাম্মার কাছে আসলেও তার লজ্জা লাগে, তাকে আদর করলেও তার লজ্জা লাগে। ফাইয়াজ আপন মনে খিলখিলিয়ে হেসে উঠল। ফাইয়াজের হাসি দেখে দাদিও আলতো হাসলো। কে জানে আদিয়া রাজি হবে কবে। আদৌ রাজি হবে তো মেয়েটা? মেয়েটা যদি রাজি না হয় তাহলে যে তার ছেলে কি করবে? ছেলেকে তো সে চিনেন। ফাইয়াজকে অতিরিক্ত ভালোবাসে ফারিস। ফাইয়াজের প্রতি এই অতিরিক্ত ভালোবাসা আদিয়ার জন্য কাল হয়ে দাঁড়ায়। এসব ভেবে ভেবেই ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভদ্র মহিলার। সিটি হসপিটালের ৩ তলায় ৩১২ নম্বর কেবিনের সামনে দাঁড়িয়ে আছে আদিয়া। সে এখন তার কাঁদছে না, শুধু পাথরের মতন দাঁড়িয়ে আছে। কেবিনের ভেতরে শুয়ে আছে তার একমাত্র ভাই। বয়স কত হবে ছেলেটার? এই তো ১২ বছরে পড়লো সেদিন। আদিয়া ক্লান্ত চোখে একবার কেবিনের ভেতরে ঢুকলো। নিথর শরীরটা পড়ে আছে বেডে, মুখে অক্সিজেন মাস্ক। আদিয়া গাড় ঘুরিয়ে একবার মায়ের দিকে তাকালো। বিধ্বস্ত ভঙ্গিতে ছেয়ে মাথা এলিয়ে বসে আছেন তিনি। পাশে ছোট বোন বসে তাকে সান্ত্বনা দিচ্ছে। আদিয়া মায়ের পাশে গিয়ে বসলো। চেয়ারে মাথা ঠেকিয়ে দু চোখ বন্ধ করে নিল সে। আতিয়া বেগম মেয়ের দিকে চাইলেন। মুখটা কেমন শুকিয়ে গেছে তার। এতটুকু বয়সে এত পরিশ্রম, শরীরটা নিতে পারে না হয়তো। ডাক্তার কি বলল? অপারেশন লাগবে? যত দ্রুত করা যায় তত ভালো। চোখ বন্ধ করে জবাব দিল আদিয়া। টাকা কত লাগবে বলেছে? আদিয়া জবাব দিল না, চোখ মেলে তাকালোও না।
আতিকের ছোটবেলা থেকে হার্টের সমস্যা ছিল। এতদিন তা প্রকট আকার ধারণ না করলেও এখন সমস্যাটা বেড়েছে। ওপেন হার্ট সার্জারি করানো লাগবে তার। দ্রুত অপারেশন না করলে তাকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। অপারেশনের জন্য অনেক টাকা লাগবে। এত টাকা কোথায় পাবে আদিয়া? রক্ত বিক্রি করবে নাকি কিডনি বিক্রি করবে? কি করবে সে? এতগুলো টাকা সে কোথায় পাবে? আদিয়া চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। বাবাকে খুব করে মনে পড়ছে তার। আজ যদি বাবা থাকতো তাদের জীবনটা এমন ছন্নছাড়া হতো না। তাকে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে হতো না। মানুষের কটু কথা সহ্য করতে হতো না। বাবা বেঁচে থাকতে জীবনটা কত সুন্দর ছিল তাদের। তাদের একটা ছোটখাটো সুখী পরিবার ছিল। বাবার নিজে যাওয়ার সাথে সাথে তাদের জীবনের সুখটাও সাথে করে নিয়ে চলে গেলেন। একবারও তাদের কথা ভাবলেন না। একবারও ভাবলেন না তার ছোট্ট আদিয়া তাকে ছাড়া কতটা অসহায় পড়বে। তার ছোট্ট আদিয়া কতটা ভেঙে পড়বে তাকে ছাড়া। আদিয়া আবারও কান্না পাচ্ছে। সে ঠোঁট কামড়ে নিজের কান্নাটুকু গিলে নিল। সে কাঁদলে মাকে সামলানো যাবে না। নিজেকে যথাসম্ভব ঠিক রেখে মায়ের দিকে তাকালো। তিনি তাকিয়ে আছেন উৎসুক দৃষ্টিতে। টাকার চিন্তা করো না, কোনোভাবে দেখি ম্যানেজ করতে পারে কিনা। কি করবি তুই? কিভাবে ম্যানেজ করবি অতগুলো টাকা? আদিয়া আবারও নিরুত্তর। সে নিজেও জানে না এতগুলো টাকা সে কোথায় পাবে। আমরা চাইলে বাবা সেভিংসগুলো কাজে লাগাতে পারে, কথাটা বলল আমিরা। বিষয়টা এমন নয় সে সেভিংসের কথা ভাবেনি। তবে বাবা সেভিংসে কত টাকা আছে আদিয়া জানে না। সেগুলো দিয়ে চিকিৎসা সম্পূর্ণ করা যাবে কিনা তাও সে জানে না। একবার ব্যাংকে গিয়ে দেখতে হবে। তবে মনে হচ্ছে ভালোই টাকা পয়সা আছে। বাবা তাদের ৩ ভাই বোনের জন্য ৩টে আলাদা সেভিংস করেছিলেন। মায়ের জন্য একটা আলাদা রেখেছিলেন। হ্যাঁ, আমার তো মনেই ছিল না। আদি একটু খবর নিয়ে দেখ, ওই টাকাগুলো দিয়ে তো চিকিৎসা করানো যাবে। দেখছি কি করা যায়, তোমরা চিন্তা করো না। আদিয়া মা তার বোনকে বাড়িতে পাঠিয়ে দিল। আতিককে সিসিউতে রাখা হয়েছে। কাউকে ঢুকতে দেয় না। শুধু শুধু বাইরে বসে থেকে লাভ নেই কোনো। এমনিতে মা নিজেই অসুস্থ। এখানে থাকলে নিজে আরো অসুস্থ হয়ে পড়বেন। মা আর তার বোনকে বাড়িতে পাঠিয়ে নিজের মায় আর আতিকের ৩ জনের কাগজপত্র নিয়ে ব্যাংকে গেল আদিয়া। আমিরার ডকুমেন্ট সে নিল না। আমিরার একটা ভবিষ্যৎ আছে। তাছাড়া পর বিয়ের বয়স হয়েছে। যেকোনো দিন ভালো একটা প্রস্তাব এলে বিয়ে দিতে হবে। এগুলো তখন আমিরের বিয়ের সময় কাজে লাগবে। আদি একটা দীর্ঘশ্বাস ফেলে ব্যাংকের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। একবার গিয়ে দেখে আসা যাক কতটুকু কি হয়েছে। ব্যাংকের লম্বা লাইনে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে আদিয়া। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে। তার উপর মানুষের ভিড়। ভিড়ে এক প্রকার হাঁপিয়ে উঠেছে সে। চারপাশে মানুষের গুঞ্জন, বৃষ্টি টিকটিক প্যানের শব্দ, অফিসের গরম, সব মিলিয়ে মাথাটা ধরে যাচ্ছে তার। একবার মন চাইছে দৌড়ে বের হয়ে যেতে। এসব নেওয়া যাচ্ছে না। কিন্তু হাল ছাড়ল না আদিয়া। কাগজপত্রগুলো আঁকড়ে ধরে শক্ত হয়ে লাইনে দাঁড়ালো সে। আগে বাবা থাকতে প্রায়শই বাবার সাথে ব্যাংকে আসা হতো। যদিও জিনিসটা তার একবারে অপছন্দের ছিল, তবুও বাবা তাকে নিয়ে আসতেন। বাবা সবসময় বলতেন, শিখে রাখো, জেনে রাখো, সবসময় তো আমি থাকবো না। তখন তো তোমাকেই করতে হবে সব। আমি না থাকলে তুমি ছাড়া এসব করবে কে? আদিয়া দীর্ঘশ্বাস ফেলল। বাবা হয়তো জানতেন, তিনি হয়তো বুঝতে পেরেছিলেন তিনি চলে যাবেন। তাই আদিয়াকে এত শক্ত বানিয়ে গেছেন। সব শিখিয়ে পড়িয়ে গেছেন। বাবার ওপর মাঝে মাঝে বড্ড অভিমান হয় আদিয়ার। কি হতো আরো কিছুটা সময় তাদের সাথে থাকলে? কি হতো আরো কিছুটা সময় তাকে আগলে রাখতে? আদিয়া তো এত তাড়াতাড়ি বড় হতে চায়নি। সে তো আরো কিছুটা সময় বাবার ছোট্ট আদি হয়ে থাকতে চেয়েছিল। ২ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে সিরিয়াল পেল আদিয়া। দাঁড়িয়ে থেকে ৩টে অ্যাকাউন্টের ডিটেলস বের করলো সে। ৩টে অ্যাকাউন্টে মিলিয়ে বেশ ভালোই টাকা রয়েছে। তবুও প্রায় ৩ লাখ টাকার শর্ট রয়েছে। আদিয়া ঠোঁট গোল করে তপ্ত নিঃশ্বাস ছাড়লো। আপাতত এই টাকাগুলো দিয়ে চিকিৎসা শুরু করতে হবে। বাকি টাকার ম্যানেজ আস্তে আস্তে বের হয়ে যাবে। আদিয়া কাল বিলম্ব করলো না। টাকাগুলো তুলে হাসপাতালের দিকে রওনা দিল সে। এগুলো আজকে জমা করলে কালকে বা পরশু অপারেশন করবে বলে মনে হয়। আপাতত অপারেশন করা জরুরি। একবার অপারেশনটা হয়ে গেলে আর চিন্তা থাকবে না। ওষুধপত্রের ব্যবস্থা হয়ে যাবে। আদিয়া হাসপাতালে টাকা জমা দিয়ে বাড়িতে চলে গেলেন। আতিককে এখন সিসিউতে রাখা হয়েছে। কাউকে ঢুকতে দেয় না। তাই আর আদিয়া বসে থাকলো না। এমনিতেও সে আজকে প্রচন্ড ক্লান্ত। পা দুটো সঙ্গ দিচ্ছে না আর।
শরীরটাও ভেঙে আসছে, একটু বিশ্রাম না নিলেই যেন নয়। বিছানায় উল্টে শুয়ে আছে ফাইয়াজ, দুহাতে দিয়ে শক্ত করে মুখ ঢেকে রেখেছে। তার মনটা তার ভীষণ খারাপ। ফ্যারিস ছেলেকে তোলামোশ করতে ব্যস্ত, কিন্তু ছেলে শুনতে নারাজ, মানতে নারাজ। ফাইয়াজ ফাইয়াজ নড়ল না, চড়ল না। পাপার সাথে সে রাগ করেছে, পাপার দিকে তাকালো অব্দি না সে। ভাবখানা এমন, সে পাপার কোনো কথাই শুনতে পায়নি। কেন শুনবে সে পাপার কথা? পাপা তো নিজের কথা রাখেনি, সে মাম্মাকে এনে দেয়নি। ফ্যারিস বাচ্চাটার দিকে তাকিয়ে রইল অসহায় দৃষ্টিতে। সে তো চেষ্টা করেছে তার মাম্মাকে রাজি করাতে, কিন্তু তার ঠাড়া মাম্মা তো রাজিই হচ্ছে না। এখন সে কি করবে? তার মাম্মার পায়ে ধরবে? এই তো করার বাকি রেখেছে সে। এত কিছুর পরেও তো তোর মাম্মা রাজি হচ্ছে না। তিনি তো মাথায় দায়িত্ব পাহাড় নিয়ে দাঁড়িয়ে আছেন, আরো একটা দায়িত্ব তিনি কখনোই নিতে পারবেন না। ফারিস ঠোঁট গোল করে তপ্ত নিঃশ্বাস ছাড়লো। ছেলেটা এত জেদি কবে থেকে হলো তাই বুঝে আসছে না। একবার বাপের মতন হয়েছে। ফ্যারিস আবারও ছেলের দিকে মন ভাঙানো চেষ্টা করলো। ফাইয়াজ কি আজকে পাপার সাথে আইসক্রিম খেতে যাবে? ফাইয়াজ একটুও নড়ল না এবার। সচরাচর পাপা তাকে আইসক্রিম খেতে দেয় না। আজ কি হলো? চোখের ওপর থেকে হাত সরিয়ে পাপাকে দেখলো সে। তার সামনে বসে আছে পাপা। পাপাকে এক নজর দেখে ফাইয়াজ আবারও চোখে হাত দিল। মন গলেনি তার পুরোপুরি, তবে পা ঈষৎ নাড়িয়ে জানালো আইসক্রিমের কথা শুনে তার মন অল্প একটু গলেছে। ছেলের কাণ্ডে নিঃশব্দে হাসলো ফ্যারিস। বেশ পাকা হয়েছে তার ছেলে। নানান অঙ্গভঙ্গি করে সে মন ভাব প্রকাশ করা জেনেছে। ফাইয়াজ চাইলে পাপা তাকে নিয়ে বাবুল্যান্ডেও যেতে পারে আজকে। ফাইয়াজকে যেতে চায়, সে যাবে। বাবুল্যান্ডের কথা শুনে ফাইয়াজের সকল অভিমান কপুরের মতো উড়ে গেল। সে তড়াক করে উঠে বসলো, এক লাফে দখল করে নিল পাপার কোল। ছেলের কাণ্ডে শব্দ করে হাসলো ফ্যারিস। পাপার হাসি দেখে ফাইয়াজও হাসলো। নিজের সব কয়টা দাঁত বের করে হাসলো সে। মানে সে অনেক খুশি। পাপার ওপর অভিমান করে নেই সে, অভিমান বুঝে গায়েব হয়ে গেছে জনাবের। ফাইয়াজ ঘন ঘন মাথা নাড়ালো। ফ্যারিস ছেলেকে কিছুক্ষণ আদর করে কোলে তুলে নিল, তারপর একসাথে গোসল করতে ঢুকলো বাপ ছেলেতে। গোসল করতে এসে পানি দিয়ে খেলতে শুরু করলো ফাইয়াজ। তা দেখে ফ্যারিস বলল, এই ফাইয়াজ, ভালো মতন শরীর সাবান লাগা। লাগাচ্ছি তো, বলে সে পাপার শরীরে সাবান ডলতে শুরু করলো। ছেলের কাণ্ড ফ্যারিস ভড়কে গেল। ছেলেটা আসলে দুষ্টু হয়েছে খুব। আরে আমার শরীর না বেটা, নিজের শরীরে সাবান দাও। তোমার এইসব বেবিসব আমার শরীরে জার্মসের কিছুই করতে পারবে না। ফাইয়াজ আবারও দাঁত বের করে হাসলো। এত দুষ্টামি কোথা থেকে শিখলে ফাইয়াজ? কে শেখালো এত দুষ্টামি? মাম্মা। মাম্মা শিখিয়েছে? ফাইয়াজ আবারও মাথা নাড়ল। আচ্ছা, তা ফাইয়াজের মাম্মা তাকে আর কি কি শিখিয়েছে? এবার ফাইয়াজ ভাবুক হলো। মাম্মা তো তাকে আরো অনেক কিছু শিখিয়েছিল, কিন্তু এই মুহূর্তে সেই সব মনে করতে ফাইয়াজ পারছে না। ফাইয়াজের মুখখানা কালো হয়ে গেল। ফ্যারিস বুঝতে পারলো ছেলের মনের ভাব। সে ফাইয়াজকে শাওয়ারের নিচে দাঁড় করালো টান দিয়ে। ফাইয়াজ প্রথমে হকচকিয়ে গেলেও পর মুহূর্তে নেচে উঠল। ফানি ফাইয়াজের ভীষণ পছন্দের। পানি দিয়ে খেলতে সে সব থেকে বেশি পছন্দ করে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে বাপ ছেলেতে মিলে গোসল সেরে নিল। ফাইয়াজ দক্ষ হাতে তোয়ালে দিয়ে নিজের মাথা মুছতে লাগলো। ফ্যারিস কোনা চোখে বার কয়েক দেখলো ছেলেকে। 4 বছরের ছেলেটা মুখ কেমন গম্ভীর করে নিজের মাথা মুছছে। ফ্যারিস বিড়বিড় করে বলল, আসলে বাপের বেটা বাপের মতনই হয়েছে। ফাইয়াজ, আসো পাপা, তোমাকে রেডি করে দিচ্ছি। ফাইয়াজ গুটি গুটি পায়ে পাপার কাছে আসলো। ফ্যারিস ছেলেকে প্যান্ট আর জ্যাকেট পরিয়ে দিল। ফাইয়াজ হাতে ঘড়ি পরতে খুব পছন্দ করে। ফ্যারিস ওর হাতে ঘড়ি পরিয়ে দিল। তারপর জুতা পরিয়ে হালকা একটু পারফিউম স্প্রে করে দিল। দিদুনের কাছে গিয়ে একটু বসো, পাপা পটাপট রেডি হয়ে আসছি। ফাইয়াজ কথা শুনলো। চোখে সানগ্লাস পরতে পরতে দাদির কাছে গেল সে। ছেলে যাওয়ার পানে তাকিয়ে হাসলো ফ্যারিস। 2 ফুটের ছেলে, শরীরের ভাব কত! এখনই এত ভাব চললে বড় হয়ে এ ছেলে করবে কি? আর যাই করুক, বাপের মতন মেয়ে ভাগিয়ে না আনলেই হয়। উত্তরার একটা বাবুল্যান্ডে এসেছে ফাইয়াজ আর ফ্যারিস। দুজনে আপাতত কার রেসিং করেছে। ফাইয়াজ বসে আছে ফ্যারিসের কোলে, হাত পা নাড়াচ্ছে আর গলা উঁচিয়ে চেঁচাচ্ছে সে। ফ্যারিস ছেলের খুশি দেখলো। ছেলেকে এভাবে হাসতে দেখে ফ্যারিস মনে মনে শান্তি পেল খুব। কিছুক্ষণ খেলাধুলা করে বাপ ছেলেতে ক্লান্ত হয়ে পড়লো। দেওয়াল ঘেঁষে বসলো বাপ ছেলেতে মিলে। পাপা, ডাকলো ফাইয়াজ। ছেলের ডাকে ফ্যারিস তাকালো ছেলের দিকে। বলো বাচ্চা। আবার আসলে মাম্মাকে নিয়ে আসবো। ফ্যারিসে
হাসলো ছেলের কথায়। ছেলেকে কাছে টেনে নিয়ে যত্ন করে, ফাইয়াজ কাকে বেশি ভালোবাসে, মাম্মাকে নাকি পাপাকে? ফাইয়াজের মিনিট দুয়েক ভাবলো, তারপর নিজের ছোট ছোট হাত দিয়ে পাপার চেহারা ডেকে দিয়ে উত্তর দিল, মাম্মা। প্যারিস ব্যতীত হলো ছেলের জবাবে। সে এতকাল ছেলের পটি পরিষ্কার করে শেষে কিনা কোন খানের কোন মেয়ে এসে ছেলেকে ভালোবাসার ভাগ নিয়ে নিল। এই ছিল তার কপালে। পাপার মলিন মুখটা দেখলো ফাইয়াজ। পাপার মলিন মুখটা তার ভালো লাগলো না। ফাইয়াজ বুঝলো পাপা কষ্ট পেয়েছে তার কথায়। পাপা কষ্ট পেয়েছে বলে মনে মনে ফাইয়াজ নিজেও কষ্ট পেল। সে তো পাপাকে কষ্ট দিতে চায়নি। পাপা তো তাকে ভালোবাসে, অনেক ভালোবাসে। মাম্মা আসার আগ থেকে ভালোবাসে। পাপাকেও ভালোবাসে, মাম্মাকেও বাসে। ফাইয়াজ সবাইকে ভালোবাসে। ছেলে সহজ সরল স্বচ্ছ কথায় হাসলো ফ্যারিস। ফাইয়াজ সবাইকে ভালোবাসে? ফাইয়াজ দ্রুত বেগে মাথা নাড়ালো। সেই সাথে মুখেও জবাব দিল সে, ফাইয়াজ সবাইকে ভালোবাসে। আচ্ছা ফাইয়াজ তার মাম্মাকে কেন ভালোবাসে? মাম্মা সুন্দর, মাম্মা আদর করে ফাইয়াজকে। মাম্মা কথা বলে সুন্দর, মাম্মা সুন্দর কথা বলে সুন্দর, মাম্মা অনেক আদর করে ফাইয়াজকে। ফাইয়াজ আবারও মাথা নাড়িয়ে লাজুক হাসলো। ফারিস নিজেও হাসলো ছেলের কাণ্ড দেখে। ছেলের এই নতুন রূপ ফারিস অনেক উপভোগ করেছে। এই আত্মাটা এতদিন কোথায় লুকিয়েছিল? সামনে আসতে এত সময় কেন নিল? আর একটু আগে সামনে আসলে কি হতো? ফ্যারিস ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরল। ছেলের মাথা ছোট করে দুটো চুমু খেলো। এই ছেলেটা তার জান। এই প্রাণ না থাকলে হয়তো সে নিজেও থাকতো না। ফাইয়াজ শুধুমাত্র তার দায়িত্ব নয়, তার জীবনে একটা অংশ। সেই অংশটাকে সে চাইলেও নিজের থেকে আলাদা করতে পারবে না। আতিকের অপারেশনের ডেট দিয়েছে ডাক্তার। 2 দিন তাকে অবজারভেশনে রেখে তারপর অপারেশন করা হবে। হাসপাতালে তার সাথে আপাতত মা আছেন। আদিয়া মাকে হাসপাতালে নামিয়ে দিয়ে অফিসে গেল। এমনিতেই 2 দিন অফিস কামাই করেছে সে। আরো 2 দিন কামাই দিলে চাকরিটা হারাতে হবে। বসটা তো সুবিধার নয় তার। নিজের ডেস্কে বসে আনমনে কিবোর্ড টাইপ করেছে আদিয়া। মন খারাপ নাকি আদিয়া? আদিয়া মাথা তুলে তাকালো। কথাটা জিজ্ঞেস করেছে পাশের ডেস্কের মিতা। মেয়েটা ভারী মিশুক। আদিয়ার সাথে তার ভালোই বন্ধুত্ব আছে। ওই একটু। মিতা নিজের চেয়ারটা নিয়ে আদিয়ার দিকে এগিয়ে এলো। বলো দেখি কিসের জন্য আপসেট তুমি? বলো আমাকে, দেখি সমাধান দিতে পারি নাকি। মুখখানা গম্ভীর করে বলল মিতা। আদিয়া অল্প হাসলো। এই কয়েকদিনে সে হাসতে ভুলে গেছে। আদিয়া একটু রইসই মিতাকে বলল সব। সব শুনে মিতা ভাবুক হলো। তার নিজের কাছে এত টাকা নেই যে সে আদিয়াকে সাহায্য করবে। মেয়েটার শুকনো মুখ দেখে খুব খারাপ লাগছে মিতার। মেয়েটার জন্য কিছু করতে পারলে ভালো লাগতো। এই আদিয়া, আচমকা ডাকলো মিতা। আদিয়া ভয়ে লাফিয়ে উঠল। মিতার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বুকে 2 বার থুতু দিল সে। শোন, একটা উপায় আছে। আদিয়া আগ্রহী হলো। কি উপায়? তুমি চাইলে অফিসে লোন আবেদন করতে পারো। আদিয়া ভাবলো, কথাটা মন্দ বলেনি মিতা। লোনের জন্য আবেদন করা যেতেই পারে, তবে এখানে একটা সমস্যা আছে। আদিয়া মাত্র 1 মাস আগে এই অফিসে জয়েন করেছে। এর মধ্যে কি অফিস তাকে এতগুলো টাকা দিতে চাইবে? তার উপর 2 দিন আগে বসকে কতগুলো কথা শুনিয়ে এসেছে। ওই বেটা তো এমনিতে তার উপর ক্ষেপে আছে। প্রতিশোধ নেবে না বুঝি সে? ওই লোক তো বেশ সুবিধার নয়। আদিয়া মনে মনে ফ্যারিসকে কয়েকটা গালি দিল। আদিয়া ভদ্র মেয়ে, তাই ভদ্র দেখে গালি দিল। আদিয়া বেশ চিন্তিত হয়ে লোনের জন্য আবেদন করলো। তার মনটা হু ডাকছে। কেন যেন মনে হচ্ছে ফ্যারিস এই বিষয়টা নিয়ে বেশ ঝামেলা করবে। আদিয়া দীর্ঘশ্বাস ফেলল। এই ঝামেলায় ভরা জীবনটা আর নেওয়া যাচ্ছে না। এই 2 মাসে সে ভীষণ হাঁপিয়ে উঠেছে। 2 মাস যাবৎ রাতে ঠিকমতো ঘুমায় না। যারা ছোটবেলা থেকে সংগ্রাম করে বড় হয় তাদের জন্য আজকাল বড্ড মায়া হয় আদিয়ার। আজকে 4 দিন পর অফিসে এলো ফ্যারিস। এই 4 দিন অফিস বাবা আর তরিকুল সামলেছে। তরিকুল ফ্যারিসের পিতৃ। তরিকুলের বাবা ছিলেন ফ্যারিসের বাবার পিতৃ। বংশ পরম্পরায় তারা পিতৃ এ দায়িত্ব পালন করেছে। মেয়েদের সাথে সাথে কোটা ফ্রি। প্যারিসের সামনে ফাইলের বিশাল স্তূপ। একটা একটা করে ফাইল দেখছে আর তাতে সই করছে ফ্যারিস। এগুলো আজকের মধ্যে দেখে শেষ করতে হবে। ইতালির ক্লায়েন্টের সাথে আজকে একটা মিটিং আছে ফ্যারিসের। এই কয়দিন কামাই করে ফল হাড়ে হাড়ে টের পাচ্ছে ফ্যারিস। এই কয়দিন অনেকগুলো লোনের অ্যাপ্লিকেশন এসেছে। আপনি একটু দেখে সই করে দিন। ফ্যারিস অ্যাপ্লিকেশনগুলো দেখছে। হুট করে চোখে পড়ল আদিয়ার অ্যাপ্লিকেশনটা। ফ্যারিস আনমনে উচ্চারণ করলো, আদিয়া বিনতে সালে। কিছু বললেন স্যার? মিস আদিয়াকে একটু ডেকে দাও তো তরিকুল। উনি
5 লাখ টাকার লোন আবেদন করেছে। জয়েন করার 1 মাসের মধ্যে 5 লাখ টাকার লোনের আবেদন। একবার ডাক ওনাকে, কথা বলা দরকার। প্যারিসের সামনে দাঁড়িয়ে আছে আদিয়া। প্যারিস একবার চোখ তুলে তাকে দেখে আবারও নিজের কাজে মন দিয়েছে। আদিয়া দাঁড়িয়ে থেকে বিরক্ত হচ্ছে। কিছু যদি নাই বলিস তাহলে ডাকলি কেন রে বেয়াদব লোক, শালা পাঙ্গাস। স্যার, আলতো কণ্ঠে ডাকলো আদিয়া। প্যারিস আবারও মাথা তুলল। আদিয়াকে একবার চোখ থেকে চশমাটা খুলে রাখলো। বলুন মিস আদিয়া। আদিয়া আরেক দফায় বিরক্ত হলো। তুই ডেকেছিস, তুই বল না। আমারে বলতে বলিস কেন? স্যার, আপনি আমাকে ডেকেছিলেন, কোনো কাজ ছিল? ও হ্যাঁ, বসুন, আপনার সাথে একটু কথা ছিল। 5 মিনিট দাঁড়িয়ে থাকার পর বসার সৌভাগ্য হলো আদিয়ার। আদিয়া দাঁড়িয়ে থেকে পা দুটো ব্যথা হয়ে গেছে তার। বলুন স্যার। প্যারিস আদিয়ার সামনে লোনের কাগজটা রাখলো। আপনি 5 লাখ টাকার লোন আবেদন করেছেন, এ বিষয়ে কথা বলার ছিল। জি স্যার, দরকার ছিল টাকার। সে আপনার দরকার থাকতেই পারে, কিন্তু আপনি যে 5 লাখ টাকার আবেদন করলেন তা তো মান্থলি স্যালারি বেশি না। লোনের টাকা কাটার পর আপনি মোটে 5,000 টাকা পাবেন মাসের শেষে। আদিয়া নিশ্চুপ রইল। সে এই বিষয়টা ভেবে দেখেনি, এত কিছু সে জানতো না, তার অভিজ্ঞতা কম। আদিয়া দীর্ঘশ্বাস ফেলল। বাবা ছাড়া এক একটা দিন বড্ড কঠিন ঠেকছে তার কাছে। তার লোনটা খুব দরকার। লোনটা না পেলে আতিককে ট্রিটমেন্ট শুরু হতে না হতে শেষ হয়ে যাবে। টাকাটা আমার খুব দরকার। লোনটা অ্যাপ্রুভ করলে খুব উপকার হয়। সে আমি করে দেব, তবে আমার কাছে আপনার জন্য একটা ভালো ডিল আছে। ঢিলের কথা শুনে আদিয়া প্যারিসের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। টাকাওয়ালা মানুষদের এই এক সমস্যা, সবকিছুতে তারা টাকা নিয়ে কেনে নিতে চায়। সে নিশ্চয়ই এখন টাকার বিনিময়ে আদিয়াকে নিজের ছেলের মা হিসেবে চাইবে। মনে মনে তাচ্ছিল্য করে হাসলো আদিয়া। হায় রে মানুষ, মনুষ্যত্ব সব বাজারে বিকিয়ে এসেছে। আপনি যদি ভেবে থাকেন আমাকে টাকা দিয়ে কিনে নেবেন তাহলে ভুল করেছেন। এই কয়টা টাকার জন্য আমি কোনোদিনও আপনার শর্তে রাজি হব না। আদিয়া কথা প্যারিসের মুখ থমথমে হয়ে এলো। এই মেয়ে তাকে কি মনে করে? সে দালাল? মেয়েদের দালালি করে বেড়ায় সে? রাগে প্যারিসের চোয়াল শক্ত হয়ে এলো। চোখগুলো রক্তবর্ণ ধারণ করলো মুহূর্তে। আমি এতটাই নিকৃষ্ট নই যে টাকার প্রলোভন দেখিয়ে বা টাকা দিয়ে কিনে নেব আপনাকে। আমি মেয়েদের যথেষ্ট শ্রদ্ধা করি মিস আদিয়া বিনতে সালে। আপনাকে টাকা দিয়ে কিনতে হলে অফারটা আমি প্রথম দিনে দিতে পারতাম। এতটুকু বলে থামলো প্যারিস। প্যারিসের এমন সোজাসাপটা কথায় কিছুটা অপমানিত হলো আদিয়া। বিয়ে একটা পবিত্র একটা সম্পর্ক মিস আদিয়া। আমি সেটাকে অসম্মান করতে চাই না। আমি আপনাকে যথাযথ সম্মান দিয়ে বিয়ে করতে চেয়েছিলাম। আপনাকে আমার ছেলের মা বানাতে চেয়েছিলাম। কিন্তু আপনার চিন্তাধারা যে এতটা মরিচা ধরা তা বুঝতে পারিনি। আর যাই হোক, টাকা দিয়ে নিজের জন্য বউ, ছেলের জন্য মা কিনবো না, এতটা নিকৃষ্ট মানসিকতা এখনো অবধি হয়নি আমার। যাই হোক, লোনটা পেয়ে যাবেন, চিন্তা করবেন না। তবে তার জন্য আপনাকে কিছু এগ্রিমেন্ট সই করতে হবে। এতটা সময় আদি একটা কথাও বলেনি। প্যারিসকে সে বিশ্বাস করে না, তবে তার কথাগুলো আদিয়ার অস্বস্তি দিয়েছে বেশ। সে ওই রকম করে কিছু বলতে চায়নি। এখন প্যারিসের মুখ থেকে এগ্রিমেন্ট কথা শুনে সে ভ্রু কুঁচকে তাকিয়ে প্যারিসের দিকে। এগ্রিমেন্ট? হ্যাঁ, এগ্রিমেন্ট। এতগুলো টাকা আমি কোন বর্ষে আপনাকে দেব? টাকা নিয়ে যে আপনি পালিয়ে যাবেন না তার কি নিশ্চয়তা আছে? আবারও সোজাসাপটা অপমান। আদিয়া চুপচাপ অপমানটা হজম করে নিল। প্যারিস যে তাকে ইচ্ছা করে এতগুলো কথা বলছে তা সে খুব জানে। বলুন কি সেই এগ্রিমেন্ট আপনার? এমন জিনিসের আপনি এখন নিজের ডেস্কে যান। এগ্রিমেন্ট পেপার রেডি করে আমি আপনাকে ডাকছি। আদিয়া উঠে দাঁড়ালো। দরজা অব্দি গিয়ে গাড় ঘুরিয়ে প্যারিসকে দেখলো। সে নিজের কাজে ব্যস্ত, চেহারায় কেমন দাম্ভিক ভাব ফুটিয়ে রেখেছে। আদিয়া ভেংচি কাটলো। মনে মনে আবারও প্যারিসকে কয়েকটা ভদ্রগালি দিল সে। বেটা বদলোক একটা, সুযোগ পেয়ে তাকে কি সুন্দর অপমানটাই না করে দিল। আদিয়া চলে যেতে প্যারিস সোজা হয়ে বসলো। আদিয়া যতক্ষণ দাঁড়িয়ে থেকে তার গোষ্ঠী উদ্ধার করেছে তা সে খুব বুঝতে পেরেছে। মুখের এক্সপ্রেশন সব বোঝা যায় এই মেয়ের। মনে মনে চিন্তা ভাবনা করলেও চেহারা যেন তার মনের ফুটে। এখানেই সব বেশি ওঠে। প্যারিস চেয়ারে মাথা ঠেকিয়ে ঠোঁট এলিয়ে হাসলো। এবার আদিয়া বিনতে সালে বুঝবে প্যারিস আহমেদ রিজেক্ট করার পরিমাণ। 2 আঙ্গুলের মেয়ে এসে তাকে ভাব দেখায়, তাকে চোখ রাঙিয়ে দেয়। যদি এবার সে আদিয়া বিনতে সালেকে নাকে দড়ি দিয়ে না ঘুরিয়েছে তবে তার নাম প্যারিস আহমেদ নয়। অপরদিকে নিজের ডেস্কে ফিরে গিয়ে রাগে গজরাতে লাগলো আদিয়া। এত রাগ লাগছে তার বলার মতো না। ইচ্ছে করেছে এখনই নিয়ে প্যারিস আহমেদের মাথা ফাটিয়ে দিতে। স্যার ডাকলেন কেন? লোনের অ্যাপ্লিকেশনের ব্যাপারে কথা বলতে। অ্যাপ্রুভ করেনি? অন্য এগ্রিমেন্ট সাইন করতে হবে। এগ্রিমেন্ট কিসের জন্য? আমি যদি তার টাকা নিয়ে পালিয়ে যাই তার জন্য এগ্রিমেন্ট? বেশ খ্যাপা স্বরে কথা বলল আদিয়া।
মিতা বুঝে গেল মেয়ে রেগে আছে, তাই মিতাও চুপ রইল। আদিয়ার রাগের বিশ্বাস নেই যখন যার উপর আছড়ে পড়তে পারে।